হ্যালো এভরিওয়ান, নমস্কার। আমরা যারা ইংলিশে কথা বলতে চাই, ইংলিশে ছোট ছোট সেন্টেন্স তৈরি করতে চাই, ইংলিশে কোনো সেন্টেন্স তৈরি করতে হলে আমাদেরকে কিন্তু একটা জিনিস জানতেই হবে, আর সেটা হচ্ছে ভার্ব। আপনি কিন্তু ভার্ব ছাড়া মোটেও একটাও ইংলিশ সেন্টেন্স তৈরি করতে পারবেন না। ভার্ব ইংরেজিতে এতটাই ইম্পর্টেন্ট, ভার্ব আমাদেরকে জানতে হবে। আমরা লাস্ট ক্লাসে ভার্বের যে বিভিন্ন টাইপস রয়েছে, বিভিন্ন টাইপসের যে ভার্ব রয়েছে সেগুলি সম্পর্কে জেনেছি। তো ভার্বের অনেকগুলো টাইপ বা প্রকারের মধ্যে একটা বিশেষ প্রকার হচ্ছে পার্টিসিপল। এই পার্টিসিপল আসলে কি? পার্টিসিপল কোথা থেকে এসছে? পার্টিসিপল কখন কোন সেন্টেন্সে ব্যবহার হয়? আমরা কিভাবে বুঝবো যে পার্টিসিপল কোন শব্দটি? এছাড়াও আজকের ক্লাসে আমরা জানবো নন ফাইনাইট ভার্ব কাকে বলে, জিরান্ট কাকে বলে, ইনফিনিটিভ কাকে বলে। এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা কিন্তু এই একটা ভিডিওতে পেয়ে যাবেন, রাইট? তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা পার্টিসিপল সম্পর্কে জেনে নিই। তো প্রথমে দেখো, এই যে পার্টিসিপল তিন প্রকারের থাকে। এগুলো কি কি? প্রথমত হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তারপর পাস্ট পার্টিসিপল, তারপর পারফেক্ট পার্টিসিপল, রাইট? এবার এই যে প্রেজেন্ট পার্টিসিপল চেনার সহজ উপায় কি? আমরা কি করে বুঝবো যে কোন শব্দটা প্রেজেন্ট পার্টিসিপল? আপনি যখনই কোনো একটি ইংরেজি সেন্টেন্সের মধ্যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ দেখবেন, ভার্বের সঙ্গে আইএনজি যোগ দেখলে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করে নিতে পারেন যে এটাই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, রাইট? ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকলে সেটা কি? সেটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। এবার যদি আপনি কখনো কোনো সেন্টেন্সের মধ্যে ভার্বের পরে যে কোনো একটা ভার্বের পরে যদি ডি, ইডি, ইএন, এনই, এন অথবা টি যোগ দেখেন, তাহলে আপনি বুঝবেন যে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে? যেমন ধরো আমি এখানে একটা উদাহরণ দেই, যেমন গো। এবার গো শব্দের সঙ্গে যদি আমি এনি বসাই, হয়ে যাবে গন। আমরা জানি গো, ওয়েন্ট, গন। গন হচ্ছে গো ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে? তাহলে গন শব্দটা, গো এর সঙ্গে এনি থেকে আমরা বুঝতে পারি যে এই শব্দটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, রাইট? চলো এবার আমরা দেখে নিই যে পারফেক্ট পার্টিসিপল চেনার সহজ উপায় কি। আপনি যখনই কোনো ইংরেজি সেন্টেন্সে হ্যাভিং, এই যে ভিআইএনজি, হ্যাভিং এর পরে ভার্বের থার্ড ফর্ম দেখবেন, আপনি বুঝবেন যে এটাই হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। অথবা যদি আপনি কখনো হ্যাভিং বিন এরপরে ভার্বের থার্ড ফর্ম দেখেন, তাহলেও আপনি বুঝে নেবেন যে এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, রাইট? তো যেহেতু আমি বলেছি যে আজকের ক্লাসে স্পেশালি আমরা শিখবো পার্টিসিপল সম্পর্কে, তাহলে এখন পার্টিসিপল সম্পর্কে একটু ভালোভাবে বলার চেষ্টা করি। দেখো, পার্টিসিপল হচ্ছে, আমি একটু আগে বলেছিলাম যে ভার্বের বিভিন্ন প্রকার রয়েছে, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, মডাল ভার্ব, লিঙ্কিং ভার্ব, এই ধরনের বিভিন্ন ভার্ব রয়েছে। তো পার্টিসিপল হচ্ছে এই যে নন ফাইনাইট ভার্বের পরিবারের একজন সদস্য। আমরা জানি যে নন ফাইনাইট ভার্বের পরিবারে ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল রয়েছে, রাইট? তাহলে আজকের ক্লাসে কিন্তু আমরা স্পেশালি আলোচনা করব পার্টিসিপল সম্পর্কে। কিন্তু তার আগে আমি ইনফিনিটিভ এবং জিরান্ড সম্পর্কেও তোমাদেরকে একটু বলে দিই। ইনফিনিটিভ কি? যখন আমরা কোনো একটি ভার্বের আগে টু বসাবো, যে কোনো একটি ভার্বের আগে, মানে ভার্বের ফার্স্ট ফর্মের আগে যদি আমরা কখনো টু বসাই, এই টু প্লাস ভার্ব, এই শব্দটা হয়ে যাবে কিন্তু ইনফিনিটিভ, মনে থাকবে। এবার জিরান্ড কি? জিরান্ড যখনই আমরা কোনো ভার্বের সঙ্গে আইএনজি বসাবো, এই আইএনজি ওয়ালা ভার্বে হবে জিরান্ড। এবার অনেকেই বলবে যে একটু আগেই তো আপনি বললেন যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায়, এখন আবার সেম কথাই বলছেন যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলে সেটা জিরান্ড হয়ে যায়। এটা কি গন্ডগোল? এটা তো বুঝলাম না। আচ্ছা, আপনি বুঝবেন, একটু ধৈর্য ধরুন, আমি আপনাকে বুঝিয়ে দেব। এবার দেখুন পার্টিসিপল কি। পার্টিসিপলের ক্ষেত্রেও কিন্তু আমরা যদি ভার্বের সঙ্গে আমরা আইএনজি বসাই, তাহলে সেটাও কিন্তু পার্টিসিপল হয়ে যাবে। এবার তো মহা গন্ডগোল হয়ে গেল। আমরা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলে একবার হয়ে যায় জিরান্ড, আমরা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলে সেটা হয়ে যায় পার্টিসিপল কিংবা প্রেজেন্ট পার্টিসিপল। পার্থক্যটা কি সেটা বুঝতে পারছি না। অবশ্যই এই প্রশ্নটা আপনাদের সকলের মনে আসছে। এবার দেখো, এই আইএনজি ওয়ালা ভার্ব যদি কখনো কোনো সেন্টেন্সে আমরা নাউন হিসাবে ব্যবহার করি,
তাহলে যখনই আমরা কোনো আইএনজি ওয়ালা ভার্ব সেন্টেন্সে নাউন হিসাবে ব্যবহার করব তখন সেটাকে বলবো জেরান্ড, জেরান্ড। এবং এই আইএনজি ওয়ালা নাউন যে শব্দটা তৈরি হবে সেটা হয় আমরা সাবজেক্টের জায়গায় বসাবো নতুবা আমরা অবজেক্টের জায়গায় বসাবো। এই জায়গাটা আপনাদেরকে মনে রাখতে হবে যে যখনই আইএনজি ওয়ালা কোনো ভার্ব নাউন হিসাবে বাক্যে ব্যবহার হয় তখন সেটা হয়ে যায় জেরান্ড, এবং আইএনজি ওয়ালা এই জেরান্ড নাউন হিসাবে হয় সাবজেক্টের জায়গায় বসবে নতুবা অবজেক্টের জায়গায় বসবে। এটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। এবার পার্টিসিপল কি? পার্টিসিপলও কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যোগ হলেই সেটা পার্টিসিপল হয়ে যায়। এবার পার্থক্য হচ্ছে এই আইএনজি ওয়ালা ভার্ব যখন কোনো সেন্টেন্সে ভার্ব হিসাবে অথবা এডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়, যখনই আইএনজি ওয়ালা কোনো ভার্ব সেন্টেন্সে ভার্ব হিসাবে অথবা এডজেক্টিভ হিসাবে ব্যবহার হয় তখন সেই আইএনজি ওয়ালা ভার্বকে বলা হয় পার্টিসিপল। বুঝা গেছে? এই জায়গাটাকে কিন্তু তোমরা একবার না বুঝলে বারবার ভিডিওটাকে রিওয়াইন্ড করে দেখবে, তাহলে বুঝবে। এই ছোট্ট কনসেপ্টটা আপনাদেরকে বুঝতেই হবে। এই ছোট্ট কনসেপ্টটাকে না বুঝলে আপনি পার্টিসিপল সম্পর্কে কিচ্ছু বুঝবেন না। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে যদি কখনো আইএনজি ওয়ালা ভার্ব মানে কোনো ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে যদি আইএনজি যোগ হয় এবং সেই আইএনজি ওয়ালা ভার্ব যদি সেন্টেন্সে ভার্ব অথবা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয় তখন সেটা হয়ে যাবে পার্টিসিপল, রাইট? এবার আমি এখানে কয়েকটা এক্সাম্পল রেখেছি, সেগুলোকে আমি ভালোভাবে বুঝিয়ে দেব। তোমরা শুধু একটু মনোযোগ সহকারে বুঝো, তাহলে দেখবে যে পার্টিসিপলের কনসেপ্টটা কতটাই সহজ। যেমন হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলতে চাই যেটা আমি বলিনি একটু আগে, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমি এই সেন্টেন্সটাকে বোঝানোর জন্য তোমাদেরকে কিন্তু এই নন ফাইনাইট ভার্ব সম্পর্কে বুঝতে হবে যে নন ফাইনাইট ভার্ব কি। নন ফাইনাইট ভার্ব হচ্ছে এমন কতগুলো ভার্ব যে ভার্বগুলি টেন্স, সাবজেক্ট, নাম্বার, পার্সন এগুলি অনুযায়ী কখনো এর পরিবর্তন হয় না। যে ভার্ব কোনো টেন্স, সাবজেক্ট, নাম্বার কিংবা সাবজেক্ট, নাম্বার কিংবা পার্সন অনুযায়ী সে তার রূপ বদলায় না, সেই ভার্বকে বলা হয় কিন্তু নন ফাইনাইট ভার্ব। এবার প্রথম সেন্টেন্স আমি কি লিখেছি দেখো, হি ইজ গোয়িং টু স্কুল মানে সে স্কুলে যাচ্ছে। এবার গোয়িং মানে যাওয়া, এটা আমরা জানি। এখানে ইজ থেকে কি বুঝতে পারছি, এখানে ইজ গোয়িং থেকে বুঝতে পারছি যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক তো? এবার যদি আমরা ইজের জায়গায় ওয়াজ লিখি, হি ওয়াজ গোয়িং টু স্কুল মানে সে স্কুলে যাচ্ছিল। এখানে যখন আমি ইজের জায়গায় ওয়াজ ব্যবহার করেছি তখন টেন্সের পরিবর্তন হয়েছে। হি এর সঙ্গে ওয়াজ ব্যবহার করতেই সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্স হয়ে গেছে। কিন্তু এখানে হি এর সঙ্গে ইজ ব্যবহার করি আর ওয়াজ ব্যবহার করি, এখানে কি যে গোয়িং শব্দটা দেখতে পাচ্ছ, এই গোয়িং শব্দের কি কোনো পরিবর্তন হচ্ছে? এখানে গোয়িং শব্দের কোনো পরিবর্তন হচ্ছে না, এখানে টেন্সের পরিবর্তন হচ্ছে, কিন্তু গোয়িং এই ভার্বটির এই মেইন ভার্বটির পরিবর্তন হচ্ছে না। এবার যদি আমরা সাবজেক্ট হি এর জায়গায় যদি আই লিখি, যদি বলি আই উইল বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো, ঠিক আছে? এখানে উইল বি যখন বসেছে তখন আবার টেন্সের পরিবর্তন হয়েছে। এখানে উইল বি দেখে বুঝতে পারছি এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখানে তো আগে বলেছি হি, সাবজেক্ট আমাদের হি ছিল, এখন সাবজেক্ট হি বদলে আই হয়ে গেছে, আমাদের এখানে সাবজেক্ট বদলেছে। গোয়িং এর সামনে যে সাবজেক্টটা থাকার কথা সাবজেক্ট বলেছে, গোয়িং এর আগে যে টেন্স থাকার কথা এখানে টেন্স উইল বি দেখে বুঝতে পারছি এটা ফিউচার টেন্স, ঠিক আছে? তো উইল বি হয়েছে, ওয়াজের জায়গায় উইল বি হয়েছে মানে টেন্সের পরিবর্তন হয়েছে, আমাদের সাবজেক্টের পরিবর্তন হয়েছে, কিন্তু গোয়িং ভার্বের কোনো প্রকার পরিবর্তন হয়নি। তাহলে যে ভার্বটা আমাদের সাবজেক্ট কিংবা এই যে টেন্স, অক্সিলারি ভার্ব কি, অক্সিলারি ভার্ব দেখেই তো আমরা কোনো টেন্স বুঝি, ঠিক আছে? যে কোন সেন্টেন্স কোন টেন্সে আছে সেটা আমরা অক্সিলারি ভার্ব থেকেই বুঝি। তাহলে যেহেতু এই গোয়িং এই ভার্বটি টেন্স কিংবা সাবজেক্ট অনুসারে পরিবর্তন হচ্ছে না, সেহেতু এই ভার্বকে বলা হবে কিন্তু নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব টেন্স, সাবজেক্ট, পার্সন, নাম্বার এগুলি অনুযায়ী কিন্তু মোটেও পরিবর্তন হয় না, ঠিক আছে? এবার দেখো, যখনই বললাম যে হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে, এখানে গো কি, গো হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। দেখো
এখানে গো লিখলাম, গো। এবার গো এর সঙ্গে যখনই আইএনজি বসালাম, গোটা হয়ে গেলে কিন্তু গোয়িং। ঠিক আছে, আমি কি বলেছিলাম যে যখন কোনো ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে সেটা হয়ে যাবে কি পার্টিসিপল। এবার দেখো এই যে গোয়িংটা এখানে বসিয়েছি, গোয়িং এখানে কি হিসাবে ব্যবহার হয়েছে, মেইন ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে। তো যখনই কোনো আইএনজি ওয়ালা ওয়ার্ড বা আইএনজি ওয়ালা কোনো ভার্ব যখন কোনো সেন্টেন্সে ভার্ব হিসাবে ব্যবহার হবে সেটা হয়ে যাবে কিন্তু কি, সেটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, তাহলে গোয়িং শব্দটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, গোয়িং শব্দটা হলো নন ফাইনিট ভার্ব। দুই রকম অর্থ পেলাম। এবার পরের সেন্টেন্সে দেখো, আই সো এ রানিং ট্রেন, আমি একটি চলন্ত ট্রেন দেখেছিলাম। এখানে যে রানিং ট্রেন, এখানে রান মানে দৌড়ানো, আমরা জানি রান দৌড়ানো হচ্ছে একটা ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হয়ে গেল রানিং। আই সো এ রানিং ট্রেন, এখানে রানিং শব্দটি কি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে? না, এখানে ভার্ব হিসেবে ব্যবহার হয়নি। এখানে ট্রেনের সম্পর্কে আমরা একটু অতিরিক্ত ইনফরমেশন দিচ্ছি, বাড়তি খবর দিচ্ছি যে আমি কি ধরনের ট্রেনটা দেখেছিলাম, আমি চলন্ত ট্রেনটা দেখেছিলাম। তাহলে কিন্তু এখানে রানিং শব্দটিকে আমরা এডজেক্টিভ হিসাবে ব্যবহার করেছি। এবং যেহেতু রান মানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, তার মানে রানিং শব্দটি হচ্ছে আমাদের এখানে প্রেজেন্ট পার্টিসিপল, রাইট? রানিং শব্দটা একদিকে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, অন্যদিকে রানিং শব্দটিকে আমরা এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করেছি। তো আমরা একটু আগেই আমাদের সংজ্ঞা অনুসারে মিলে যাচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপল কিংবা পার্টিসিপল যাই বলি, যে প্রেজেন্ট পার্টিসিপল কিংবা পার্টিসিপল কোনো একটি সেন্টেন্সে ভার্ব অথবা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। এবং এই দুটো বাক্যে দেখতে পেলাম এখানে গোয়িং শব্দটি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে এবং এখানে রানিং শব্দটি কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। আই থিঙ্ক তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। এবার পরের উদাহরণটা দেখো, দিস ইজ এ ব্রকেন চেয়ার, মানে এটা একটা ভাঙা চেয়ার। এবার দেখো এই যে ব্রকেন, আমরা জানি ব্রেক মানে কি, দেখো ব্রেক, ব্রেক মানে হচ্ছে ভাঙা। ঠিক আছে, এবার এই ব্রকেন কি, ব্রকেন হচ্ছে ব্রেকের থার্ড ফর্ম, ব্রেকের থার্ড ফর্ম হচ্ছে ব্রকেন। এবং এই ব্রকেন শব্দের লাস্টে কি আছে, ইএন আছে। আমি কি বলেছিলাম একটু আগে যে পাস্ট পার্টিসিপলে যদি কোনো ভার্বের শেষে ডি, ইডি, ইএন থাকে তাহলে সেটা কি হয়ে যায়, পাস্ট পার্টিসিপল। এখানে দেখো ইএন এর কথা বলেছিলাম, এখানেও ব্রকেন শব্দের লাস্টে কিন্তু ইএন আছে। তো এখানে ইএন দেখে বুঝতে পারছি যে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। দিস ইজ এ ব্রকেন চেয়ার, এটা একটা ভাঙা চেয়ার। এখানে কিন্তু ব্রকেন শব্দটি হচ্ছে পাস্ট পার্টিসিপল। তার পাশাপাশি এখানে ব্রকেন শব্দটি কিন্তু মোটেও ভার্ব হিসেবে ব্যবহার হয়নি। এখানে চেয়ারটা কি ধরনের চেয়ার, ভাঙা চেয়ার। এখানে চেয়ারের সম্পর্কে বাড়তি ইনফরমেশন দিয়েছে ব্রোকেন শব্দটি, তার মানে এখানে ব্রোকেন শব্দটি কিন্তু এডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়েছে। তাহলে আমরা এই সেন্টেন্স থেকে আরেকটা জিনিস বুঝতে পারলাম যে প্রেজেন্ট পার্টিসিপলের মতো পাস্ট পার্টিসিপলও কিন্তু কোনো একটি বাক্যে ভার্ব এবং অ্যাডজেক্টিভ দুই রকমই ব্যবহার হতে পারে। পরেরটা দেখো, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক হি ওয়েন্ট হোম। হ্যাভিং ডান দ্য ওয়ার্ক মানে কাজটি সেরে বা কাজটি করে বা কাজটি সম্পূর্ণভাবে করে, হি ওয়েন্ট হোম সে বাড়িতে গিয়েছিল। ঠিক আছে, এবং এখানে হ্যাভিং শব্দের পরে ডান দেখতে পাচ্ছি। আমি একটু আগে কি বলেছিলাম যে যদি কখনো কোনো ইংরেজি সেন্টেন্সে আমরা হ্যাভিং এর পরে ভার্বের থার্ড ফর্ম দেখতে পাই, তো এখানে আমরা হ্যাভিং পেলাম এবং আমরা জানি যে ডু, ডিড, ডান। ডু হচ্ছে V1, ডিড হচ্ছে B2, ডান হচ্ছে B3। B3 মানে কি, B3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো যেহেতু আমরা এখানে হ্যাভিং এর পরে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেখতে পাচ্ছি, তার মানে হ্যাভিং ডান এখানে কি, এখানে হ্যাভিং ডান হয়ে গেল কিন্তু পারফেক্ট পার্টিসিপল। তো হ্যাভিং এর পরে ডান দেখলে আমরা কি বুঝবো যে এই সেন্টেন্সটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলে। তো হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, কাজটি সেরে হি ওয়েন্ট হোম সে বাড়িতে গেল। তো যখনই হ্যাভিং এর পরে ভার্বের থার্ড ফর্ম দেখতে পেলাম, তার মানে কি বুঝলাম যে এখানে এই সেন্টেন্সটি কিন্তু পারফেক্ট পার্টিসিপলে আছে। আই হোপ যে আজকের এই ক্লাসে পার্টিসিপল সম্পর্কে যত ধরনের তোমাদের মনে কনফিউশন ছিল সেই সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, যাতে পরবর্তী সময়ে আমার চ্যানেল থেকে এই গ্রামার সম্পর্কিত আরো অনেক কিছু আপনি জানতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং ইউর ভ্যালুয়েবল টাইম।